নমস্কার, ডাঙ্গুরু চরিত্রের দ্বিতীয় অধ্যায়ে আপনাদের প্রত্যেককে আমি স্বাগত জানাই। সঙ্গে আমি সুরজিৎ রয়েছি। আমাদের আজকের পর্বে যে গল্পটি তা সম্পূর্ণরূপে প্রাপ্তবয়স্কদের জন্য, কেননা আজকের গল্পে আছে কিছু রোমান্স, কিছু গা ছমছমে অনুভূতি। আশা রাখছি এই গল্পটি আমাদের সমস্ত শ্রোতাবর্গের কাছে একটি অনন্য দৃষ্টান্ত হতে যাচ্ছে। শুরু করছি আজকের পর্ব। মে আই কাম ইন স্যার? কে? ও ডমরুধর। আরে এসো এসো এসো, এখানটায় বসো, এইখানটায় বসো। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ। কি ব্যাপার বলুন তো, আপনি লাইব্রেরিতে? কেন আসতে পারি না? না না, সেটা বলছি না স্যার। আপনাকে তো বেশিরভাগ সময় কলেজ ক্যাম্পাসে দেখতে পাওয়া যায়, হয় স্পোর্টস, নতুবা গেমস, অথবা থিয়েটার হল আপনার আকর্ষণের বিষয়। কলেজে গত 3টে বছর আমি ওখানেই আপনাকে দেখে আসছি। তাই হঠাৎ লাইব্রেরিতে এই লাঞ্চ টাইমে আপনাকে দেখে বলতে পারেন একটু চমকই লাগলো। বাহ, ভালো অবজার্ভ করো দেখছি। স্যার, যদি আপনি কিছু মনে না করেন, আমি কি আপনাকে একটা প্রশ্ন করতে পারি? অবশ্যই অবশ্যই, প্রশ্ন করো করো, প্রশ্ন করো। হ্যাঁ, আমি বলছিলাম যে আপনি ঠিক আছেন তো? মানে আপনার শরীর ঠিক আছে তো? আপনাকে দেখে মনে হচ্ছে বেশ কয়েকদিন ধরে আপনি ঘুমাননি, আবার কলেজেও 2-3 মাস ভালো আসছেন না। কথাটা বলা মাত্রই লাইব্রেরির থাকে সাজানো বইগুলোর দিকে একবার দৃষ্টি নিক্ষেপ করে কিছু মুহূর্ত তাকিয়ে রইলেন প্রফেসর দিব্যকীর্তি। ইনি আমাদের ফিলোসফি ডিপার্টমেন্টের সবচেয়ে নলেজেবল প্রফেসর। সেন্ট পলস কলেজের মোস্ট চার্মিং অ্যান্ড হাইপার অ্যাক্টিভ বোধহয় এই ব্যক্তিটি। ফিলোসফির প্রচুর জ্ঞান থাকার পাশাপাশি দুর্দান্ত গানও করেন। ওনার মতন প্রতিভা সম্পন্ন হতে আমার অশেষ আকাঙ্ক্ষা। সোজা কথায় উনি আমার আইডল ব্যক্তি। তবে মাঝে মধ্যে কলেজে একটা কানাঘুষো চলে, লোকটি নাকি দারুণ রোম্যান্টিক। তা না হলে 54 বছর বয়সে কেউ 4-4টে বিবাহ করেন? যাই হোক, প্রিয় স্যারের বিষয়ে শুধুমাত্র এই জিনিসটাই আমাকে নিরাশায় ফেলে। না হলে অগাধ কৃতজ্ঞতা আছে মানুষটার প্রতি। যেভাবে আমার চিন্তা ভাবনাগুলো সঙ্গী হয়েছেন তার কোনো সারি হননি। উপরন্তু এটা আমার কলেজে লাস্ট ইয়ার, তাই তার সঙ্গে ব্যক্তিগত সম্পর্কটা বেশ জোরালো হয়ে উঠেছে। অতএব উদাসীন স্যারকে লাইব্রেরিতে একাকী কেন বসে আছেন জিজ্ঞাসা করলাম, আর প্রত্যুত্তরে পেলাম অপ্রত্যাশিত উত্তর। ক্লান্তি ভরা শুকনো ঠোঁটগুলো একবার আন্দোলিত করে প্রফেসর বললেন, সমাধান সমাধান খুঁজছি ডমরুধর, সমাধান। সমাধান? তা কীরকম সমাধান? মনে করো রেয়ার অফ রেয়ারেস্ট সমাধান খুঁজছি। ছোটবেলায় কালী মন্দিরে ঘটে যাওয়া ঘটনার পর থেকে আমি ব্যাপক প্রশ্ন জিজ্ঞাসু হয়ে উঠেছি। তাই স্যারের এমন হেঁয়ালিপূর্ণ কথাবার্তায় রহস্যের আঁচ পেলাম। অতএব তাঁর পেট থেকে কথা বার করতে ওনাকে ভাবুক করে তুললাম। আচ্ছা প্রফেসর, এটা কি লিওনার্দো দা ভিঞ্চির বিখ্যাত মোনালিসা পেন্টিংয়ের লুভর মিউজিয়াম থেকে চুরি হয়ে যাওয়ার মতো রেয়ারেস্ট, নাকি গ্রিক ফিলোসফার হাইপেসিয়ার অমীমাংসিত হত্যাকাণ্ডের মতন রেয়ারেস্ট, নাকি আরও যদি প্রাচীনে যাওয়া যায় হর্ষঙ্ক বংশের পিতাকে হত্যা করে রাজা হওয়ার মতো রেয়ারেস্ট? কথাগুলো শুনে ভুরু যুগল ভাঁজ করে তিনি বললেন, আমি আগেই তো বললাম এটা রেয়ার অফ রেয়ারেস্ট, একেবারেই দুর্লভ। আমি জোর গলায় বলতে পারি এমন ঘটনা ইতিপূর্বে পৃথিবীর কোনো ইতিহাসেই ঘটেনি। স্ট্রেঞ্জ। প্রফেসর যখন এত জোর দিয়ে বলছেন, তাহলে নিঃসন্দেহে উনি কোনো বড় সড়ো সমস্যায় আছেন। তাই সহজ করেই ওনাকে বললাম, আপনার কথাগুলো শুনে আন্দাজ করতে পারছি আপনি কোনো সমস্যায় আছেন। প্লিজ স্যার, আমায় বলুন প্লিজ। আমার মুখের দিকে তাকিয়ে তিনি বললেন, ভীষণ সমস্যায় আছি।
কথাটা চেপে রাখা ঠিক হবে কিনা জানি না, অথচ বলার মতন লোকও পাচ্ছিলাম না। ডমরু, তোমার কাছে কিছু লুকাবো না। বছর 10 হলো এক কালো ছায়া আমার জীবনে নেমে এসেছে, তবে মাস তিনেক ধরে সেটা চরম আকার নিয়েছে। সেসব কাহিনী বলার আগে অতীতের কিছু ঘটনা তোমায় বলা আবশ্যক, না হলে ঠিক স্পষ্ট হবে না। নিশ্চল চোখে তিনি বলতে শুরু করলেন। তখন সদ্য চাকরিটা পেয়েছি, অবশ্য বয়স ভারী করে, কিন্তু চেহারা দেখে বলা মুশকিল ছিল যে আমার বয়স 36 বা 37 হবে। ব্রাউন চুল, মুখে গ্যাগলন গোঁফ, ঘন দাড়ি শেভ করে কাটা। পোশাকের ক্ষেত্রে আমি অবশ্য কালার ম্যাচিং করেই পরতাম, বলতে পারো একরকম পরিপাটি বেশ, যা একটা পুরুষকে আকর্ষণীয় করে তোলে। চাকরি করার কিছুদিনের মধ্যেই কত যে প্রপোজাল আসতে থাকে তা একজন পুরুষ হিসেবে অন্তত গর্ব হতো। খোদ কলেজের অধ্যাপিকা থেকে ছাত্রীরা বাদ যেত না। একবার কলেজের সোশ্যাল প্রোগ্রামে আমি একটা রোমান্টিক গান গাই। স্টেজ থেকে নামার পর তাতে সকলে বাহবা দিতে আসে। তখন ভিড়ের মধ্য হতে কিভাবে সামনে বাইরে বেরিয়ে এলো আমি জানি না। একটি জিওগ্রাফি অনার্সের ছাত্রী, না, ওকে ছাত্রী বলা যায় না, আবার ছাত্রও বলা যায় না, ও তৃতীয় শ্রেণীর। যাই হোক, ব্যাপারটা বুঝলাম যখন আমি ওর গলার স্বরটা শুনলাম। ভিড় ঠেলে সামনে এসে আমাকে বলল, দারুণ স্যার, জাস্ট অসাধারণ। খুব সুন্দর হয়েছে আপনার গানটা, খুব সুন্দর হয়েছে, দারুণ, ফ্যান্টাস্টিক। কৃতজ্ঞতা জানাতে আমি ধন্যবাদ জানালাম। ও আবার প্রশ্ন করলো, স্যার, আপনার নামটা কি? আমার নাম আমার নাম প্রফেসর দিব্যকীর্তি, ফিলোসফি ডিপার্টমেন্ট। ও, এই বলে সেদিন সে চলে গেল। তারপর থেকেই এটা আমার দৃষ্টিগোচর হতে লাগলো। কলেজ ক্যাম্পাস কিংবা থিয়েটার হল কিংবা প্লেগ্রাউন্ড, যেখানেই আমি যেতাম না কেন, ও আমায় ফলো করতো, দেখে হাসতো। আমি তাকালেই ও আবার লজ্জায় মুখ ঘুরিয়ে নিত। একদিন কলেজে গাড়ি পার্কিং করছি, ঠিক সেই সময় ও আমার সামনে চলে আসে এবং হাতে ধরিয়ে দেয় সুন্দর একটা এনভেলপ করা লেটার। বিস্ময়ে প্রশ্ন না করে থাকতে পারলাম না, এটা কি? কোনো উত্তর না দিয়ে ঘাড় নিচু করে দাঁড়িয়ে রইল সে। লেটারটা ওখানেই খুললাম, দেখলাম ওতে লেখা ছিল, নেভি ব্লু কালারের শার্টটা পরলে আপনাকে খুব হ্যান্ডসাম লাগে। চিঠিটা পড়া শেষ করতেই ও আবার একটা লেটার হাতে ধরিয়ে দেয়। ওতেও সুন্দর করে এক লাইনের লেখা, আপনার হাসিটা খুব সুন্দর। আমি ফিলোসফি টিচার, তাই আমার বুঝতে বাকি রইল না যে ওর মনে বর্তমানে আমার জন্য ঠিক কি অনুভূতি কাজ করছে। অতএব পরিস্থিতি সামাল দিতে আমি শান্ত গলাতেই ওকে বললাম, তোমার নাম কি? অর্ধপুরুষালী স্বরে ও উত্তর দিল, হীরা। আচ্ছা হীরা, এটা তোমার ফার্স্ট ইয়ার, তাই তো? হ্যাঁ স্যার, এটা আমার ফার্স্ট ইয়ার। হুম, বুঝেছি। তা তুমি কবিতা টবিতা পড়ো নাকি? হ্যাঁ তো, সুনীল গঙ্গোপাধ্যায়ের খুব ভালো লাগে। জিওগ্রাফি অনার্স, কিন্তু বাংলা সাহিত্যের প্রতি প্রচুর টান। বাহ, ভালো চয়েস। শোনো হীরা, তুমি তোমার গার্জেনের নাম্বারটা আমায় দিয়ে যেও, পরীক্ষার সম্বন্ধে কিছু কথা আছে, বুঝলে? এখন তুমি ক্লাসে যাও, যাও। এতক্ষণ মাথা নিচু করেছিল,
আমার উক্তি শোনার পর মুখের দিকে আদো আদো ভাবে চেয়ে রইল হীরা। দেখলাম বিন্দু বিন্দু জল ওর চোখ থেকে গড়িয়ে পড়ছে। এ কি, তুমি কাঁদছ কেন? আমি তো তোমায় কোনো খারাপ কথা বলিনি। তবে স্যার, আমার বাবা মা কেউ নেই। ছোট্টবেলায় কার অ্যাক্সিডেন্টে মারা গেছেন। ও সরি, তোমায় এইভাবে বললাম। না না, ঠিক আছে স্যার, এতে আপনার কোনো দোষ নেই। আচ্ছা, তাহলে তুমি থাকো কোথায়? কেন? আমাদের বাড়িতে? এখান থেকে 11 কিলোমিটার দূর, কাঞ্চননগরের বিখ্যাত মানুষী ভিলা, নাম শুনেছেন তো? ওটাই আমার বাড়ি। আচ্ছা বেশ, তোমার চিঠিগুলো আপাতত আমার কাছে রাখছি। লেট হচ্ছে, তুমি এখন ক্লাসে যাও। যাও। কথাটা শুনে ও চুপচাপ চলে গেল। ওহ, ভাগ্যিস রেগে গিয়ে কোনো কথা বলিনি। টিনেজার স্টুডেন্ট, রাগী আচরণ করলে হয়তো এক্ষুনি কোনো আজে বাজে কাজ করে বসতো। উপরন্তু হীরা অনাথ, আবার থার্ড জেন্ডার। তবে নির্দ্বিধায় এটা বলা যায়, দেখতে শুনতে হীরা সুন্দরী, ফর্সা রং, দেহের গড়ন ভালো, লম্বা লম্বা চুল, বাইরে থেকে আর 5টা সাধারণ মেয়েদের মতনই। কিন্তু গলার স্বর শুনলেই বোঝা যায় ও না তো মেয়ে, না তো ছেলে, ও তৃতীয় শ্রেণীর। সন্ধেবেলা বাড়ি ফিরলাম। ডাইনিং রুমে গিয়ে দেখি গোটা 5-7 পুরুষ এবং মহিলা বসে আছেন এবং জোর কদমে কি সব আলোচনা চলছে। এই তো চলে এসেছে, আয় আয় এদিকে আয়। এটাই আমার ছেলে, যার কথা এতক্ষণ ধরে বলছিলাম। বর্তমানে সেন্ট পলস কলেজে পোস্টিংয়ে আছে। মাকে কানে কানে বললাম, এনারা কারা আর আমাকে এইভাবে ইন্ট্রোডিউস করছো কেন? তুই মুখটা বন্ধ রাখ। আমি কি এই জীবনে বৌমার মুখ দর্শন করে যেতে পারবো না নাকি? 40 বছরে তো বুড়ো হয়ে গেল। মা, তুই চুপ কর, আজ তোর কোনো কথা আমি শুনবো না। এনারা পাত্রীপক্ষ ফাইনাল কথা বলতে এসেছেন। ফাইনাল কথা? এক সেকেন্ড, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তুমি দাঁড়াও। তুমি কথা ফাইনাল করে দিলে আর আমাকে জানালেও না? মা, মা। কোনো সেকেন্ড মিনিট ঘন্টা না, আজ আমার কথা শেষ কথা। আরে পাত্রী তো দেখলাম না, দেখতে কেমন? না, দেখার কোনো দরকার নেই, একেবারে বিয়ের পিড়িতে দেখবি। মানে? মা, আরে শোনো মা। ও আচ্ছা, জ্বালাতো। আপনারা তো মিষ্টি খেলেন না, আর তুই দি। অতিথিদের বলতে বলতে মা চলে গেল, আমাকে মাঝখানে চেয়ারে বস করিয়ে। পাত্রীপক্ষ 1 ঘন্টা যাবৎ আমায় দেখলো, পরখ করলো এবং অতঃপরই পছন্দ হয়েছে এমন মন্তব্য করে বিয়ের কথা ফাইনাল করে বিদায় নিলেন। জানি না অদৃষ্টের কি ইচ্ছা ছিল, এদিকে কায়দা মতো সামার লিভসও পড়ে গেল। ব্যাস, মাও মোক্ষম সুযোগ পেয়ে আমার বিয়েটা শেষমেশ দিয়েই দিলেন। ডমরু, জানো, বিয়ের 28 দিন পর আবার কলেজ খুলল এবং নিয়ম মতো আমিও কলেজে গেলাম। ফার্স্ট পিরিয়ডের ক্লাসটা সবে মাত্র নিতে শুরু করেছি, ঠিক সেই সময় বেসমেন্টে হইচই পড়ে গেল। কৌতূহলবশত আমিও নিচে নেমে এলাম, আর যা দেখলাম তা আমার সম্পূর্ণ কল্পনাতীত। দেখা গেল স্কাল ফেটে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে হীরা। আশেপাশের জমায়েত ভিড়ের মধ্য হতে বলা ক হতে লাগলো ও নাকি 4th ফ্লোর থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে। আমার খেয়াল গেল ওর পরনের পোশাকটায়। এই তো সেই পোশাকটা, এই পোশাকটা পরে তো সেদিন ও আমায় পার্কিং এরিয়ায় ডেটাটা দিয়ে গিয়েছিল। জানি না কেন আমার সাবকনসিয়াস মাইন্ড অনবরত আমায় দোষী ঠাউর করছিল।
না, এটা তো অসম্ভব। এতে তো আমার কোনো হাত ছিল না। তবুও আমার সাবকনসিয়াস মাইন্ড অনবরত আমায় দোষী ঠাওর করে যাচ্ছিল। সেদিন আর ক্লাস নিতে পারলাম না। একরাশ আক্ষেপ এবং আত্ম অপরাধী বোধ নিয়ে বাড়ি ফিরে এলাম। আমার এই হীন অবস্থা দেখে স্ত্রী বললে, মাস্টার মশাই, কি ব্যাপার? আজ এত চুপচাপ, কিছু হয়েছে নাকি? আমাকে কি বলা যেতে পারে? নিঃসন্দেহে রূপবতী এবং মমতাময়ী আমার স্ত্রী। সব পুরুষেরই আশা থাকে এমন স্ত্রী পাওয়ার। তবে ওর মধ্যেও স্পেশালি যে গুণটা আমার ভালো লাগতো তা হলো ওর অপরের দুঃখে সহজতভাবে গা হেলিয়ে দেবার প্রবণতা। আমার মন মরার সব কারণ ওকে ব্যাখ্যা করে বোঝাতেই ঈপ্সিতাও থ হয়ে যায়। বিশেষ করে হীরা যে অনাথ, এই কথাটা তুলনামূলক ওর কাছে বেশি কষ্টদায়ক লাগলো। বিছানার দুই দিকে দুজনার অনেকক্ষণ কোনো কথা নেই, একদম নিশ্চুপ। নীরবতা ভাঙতে ওই আমায় প্রথম বলল, অযথা চিন্তা করো না তো, তুমি তো কোনো দোষ করনি। অতএব অকারণে নিজেকে দোষী বানানো উচিত হবে না। ওঠো ওঠো, আমি চা বানিয়ে নিয়ে আসছি। এরপর মাস 8-10 কেটে গেল। অতীতে দস্তানায় হীরার কথা প্রায় সম্পূর্ণ মুছেই গেল। চাকরি, সংসার আর একটা অঙ্গ আমার জীবনের সাথে জুড়ে গেছিল, তা হলো সমাজসেবা। যারা অনাথ তারা যেন আবেগগত দিক থেকে বলিষ্ঠ হতে পারে, মজবুত হতে পারে, এটাই ছিল আমার মিশন। এদিকে আমার স্ত্রী সন্তান সম্ভবা, খুশি হবার ব্যাপার, তাই না? না, আমি কিছুতেই খুশি হতে পারছিলাম না। আমার স্ত্রীর প্রেগনেন্সির ডেট যত এগোতে থাকে ততই তার হাতে পায়ের চামড়ায় অস্বাভাবিকভাবে বড় বড় লোম গজিয়ে ওঠে। গালের সুন্দর চামড়া 80 বছরের বুড়ির মতন ভাঁজ হয়ে গালের ভেতর ঢুকে যেতে থাকে। বিভিন্ন ডাক্তার দেখিয়েছে, ভিন্ন ভিন্ন চিকিৎসা চলেছে, তবে আশ্চর্যজনকভাবে কোনো ডাক্তারই এর সঠিক ব্যাখ্যা দিতে পারেননি। ও অবশেষে স্ত্রীর ডেলিভারি হয়। আমার এখনো মনে পড়ে, প্রায় দীর্ঘ 13 ঘন্টা ওর অপারেশন চলেছিল। তারপর ভিতর থেকে সার্জন বাইরে বেরিয়ে এসে বলেন, পেশেন্টের হাজবেন্ড একবার ভেতরে আসবেন। কথা মতন ভিতরে গেলাম এবং সেখানে উপস্থিত হয়ে আমি সম্পূর্ণ হতবাক হয়ে গেলাম। ঈপ্সিতাকে দেখিয়ে ডাক্তার বলেন, সরি মিস্টার দিব্যাকীর্তি, আপনার ওয়াইফকে আমরা বাঁচাতে পারিনি। অনেক চেষ্টা করেছি বাঁচানোর জন্য, কিন্তু আমরা পারিনি। আসলে বেবি অ্যাবনর্মাল ভাবে পেটে গ্রো করেছে, তাই এমন অবস্থা। আর একটা কথা মিস্টার দিব্যাকীর্তি, আপনার বেবির ওজন হয়েছে প্রায় 8 কেজি। 8 কেজি? হ্যাঁ, যেটা কিনা আমার এই ডক্টর ক্যারিয়ারের রেয়ার অফ রেয়ারেস্ট আছে বলতে পারেন। আর একটা কথা মিস্টার দিব্যাকীর্তি, আপনার বেবি না তো মেয়ে না তো ও ছেলে, ও থার্ড জেন্ডার। আর উপরন্তু গ্ল্যান্ডে বেশিক্ষণ থাকার ফলে মনে হয় না যে 2-1 ঘন্টার বেশি ও সার্ভাইভ করতে পারবে। বুঝতে পারছেন মিস্টার দিব্যাকীর্তি? একদম নির্বাক হয়ে সেখান থেকে বেরিয়ে গেলাম। কেন হলো, কিসের জন্য হলো, এর কোনো উত্তর আমার কাছে ছিল না। এরপর দিন দিন হতাশায় ভুগছিলাম। প্রথম স্ত্রীর প্রতি অকৃত্রিম ভালোবাসা ছিল, সেহেতু তার অনুপস্থিতি বুকে কাঁটার মতন বিঁধছিল।
মা আমায় এমন অবস্থায় দেখতে না পেরে আর একটা বিবাহের সম্বন্ধ দেখেন। কিন্তু একইভাবে প্রথম স্ত্রীর মতন দ্বিতীয় স্ত্রীরও প্রসবের সময় হওয়ার পর দেহের অনিয়ন্ত্রিত বিকাশ ও তার সাথে 8 কেজি ওজনের অস্বাভাবিক তৃতীয় শ্রেণীর সন্তানের জন্ম, অতঃপর দুজনেরই মৃত্যু। তারপরে নিজে থেকে আরো 2টো বিবাহ করেছিলাম, কেননা মাকে দেখার কেউ ছিল না, প্রায় বাধ্য হয়েই করেছিলাম। কিন্তু তাতেও অবস্থার কোনো উন্নতি হয়নি। প্রসবের পর রহস্যজনকভাবে তারা মারা যেতে থাকে। মনের বল ক্রমশ ক্ষীণ হয়ে আসছিল। মা ছিল দুবেলা বুড়ি বয়সে রান্না বান্না করে দিত। তাকে দেখে জীবনে লড়াই করার জেদটা টিকিয়ে রেখেছিলাম। গত মাসে সেও পরলোক গমন করলো। ব্যাস, তারপর একা একা, শুধু একা, বিশাল বাড়িতে শুধুমাত্র আমি একা। কোনো কথা বলার লোক নেই, রান্না করে খেতে আয় বলার কোনো লোক নেই, সম্পূর্ণ আমি একা। তাই একদিন সিদ্ধান্ত নিয়ে নিই, এ অভিশপ্ত জীবন আর রাখবো না। রাতে শোয়ার আগে মেডিকেল স্টোর থেকে বাহানা করে আনা 30টা মতন ঘুমের ওষুধ খেয়ে শুয়ে পড়ি। তার আগে দুজনার কাছে ক্ষমা চেয়ে নিই। হে ঈশ্বর, আমায় ক্ষমা করো এই জীবন যুদ্ধে হেরে যাওয়ার জন্য। আমি বিফল, আমি চূড়ান্তভাবে বিফল হয়েছি। আমায় ক্ষমা করো ঈশ্বর, ক্ষমা করো। আরেকবার ক্ষমা চাইলাম মনের কোনো স্মৃতি হয়ে থাকা সেই মানুষটার কাছে। হীরা, হীরা, আমায় ক্ষমা করো, আমায় ক্ষমা করো। আমি তোমায় বুঝতে পারিনি, তোমাকে অ্যাভয়েড করার জন্য আর আমার কারণে সুইসাইড করার জন্য আমি ক্ষমা চাইছি, আন্তরিকভাবে ক্ষমা চাইছি। পারলে আমায় মাফ করে দিও, মাফ করে দিও। মিনিট 4-5 পর আস্তে আস্তে চোখ বুজে আসলো। সেই সময় মনে মনে একটা প্রার্থনা করলাম, পরকাল বলে যদি কোনো কিছু থেকে থাকে তাহলে যাই জন্ম হোক না কেন, অন্তত কোনো সুদর্শন সুন্দর পুরুষ হয়ে আমি না জন্ম হই। এরপর সব কিছু অন্ধকার হয়ে গেল। রাত না দিন জানি না, কখন, কতদিন পর, কত সময়, এসব আমি কিচ্ছু জানি না। হঠাৎ আমার বুকের ওপর খুব শীতল একটা হাতের আঁকিমুখি অনুভব করতে পারলাম। 2-3 বার বোধ হয় ঠোঁটে আমার চুম্বনও করলো। বোঝার চেষ্টা করছিলাম কে এটা, কিন্তু তখন তীব্র ঘুমে আমি মাতাল হয়ে আছি। চোখে সব ঝাপসা, তবে স্পষ্ট অনুভব করতে আমি সামর্থ্য ছিলাম। বারবার বুকে আদর করে হাত বুলানো সেই ব্যক্তির বুকের সামনের অংশ আমার দেহে স্পর্শ হতেই হঠাৎ করে কিছুটা ঘোর ভাঙল। বুঝতে পারলাম বিছানার পাশে যেই থাকুক না কেন সে একজন নারী, এবং সে সম্পূর্ণ উলঙ্গ। রুমের ভিতর 0 পাওয়ারের ল্যাম্পটার লাল আলো এবং জানালার বাইরে থেকে আসা প্রগাঢ় ধোঁয়াশা ও রুমের মধ্যকার অন্ধকারে এক মোহনীয় পরিবেশ রচনা হয়েছে। ঠিক মোহিনী নাট্যমের সময় যে কাম্য পরিবেশ গড়ে তোলা হয়। অজানা সেই নারীর প্রতিটি স্পর্শে মনে হচ্ছিল
আমাকে ভোগের জন্য সে তীব্র মরিয়া হয়ে উঠেছে। পাগলের মতন সারা শরীরের আমার ঘ্রাণ নিচ্ছে। কয়েক মুহূর্ত এমন চলার পর কামুক নেশায় বুঁদ হয়ে তার নরম দেহ আমার দেহের উপর তুলে দেয়। এরপর শুরু ঠোঁটে, গালে, বুকে, গলায়, সর্বদেহে এলোমেলো চুম্বন ও তার সাথে ব্যস্ত হাতের আঁকি বুঁকি। এইভাবে ঘন্টা খানেক চলল এই উন্মাদনা। চার দিশায় চার হাত পা ছড়িয়ে অসাড় হয়ে পড়ে আছি, আর আমায় ঘিরে চলছে নিদারুণ ভোগ প্রক্রিয়া। কেউ কোথাও নেই যে আমাকে এমন অমানুষিক নিপীড়ন থেকে উদ্ধার করবে। নিজের সামর্থ্যও ছিল না যে শক্তি প্রয়োগ করে তাকে ফেলে দেবো বা ন্যূনতম জিজ্ঞাসা করব সে কে। পুতুলের মতন পড়ে আছে। হঠাৎ সেই সন্ধিক্ষণে ওই নারীর পুরো নিচের অংশ আমার হাতে স্পর্শ হতেই ঘাবড়ে গেলাম। হাঁটুর ভাঁজের পর থেকে তার পায়ে বড় বড় লোম। এই বড় বড় লোম আমায় ভাবনায় ফেলল, কেননা এর সাথে আমি অতি পরিচিত। আমার প্রাক্তন 4 স্ত্রীর মধ্যেই তাদের মরার পূর্বে আমি এটি লক্ষ্য করেছিলাম, কিন্তু তারা তো কেউই বেঁচে নেই। তাহলে না জানার ভান করে অপরিষ্কার মৃদু গোয়ানো স্বরে আমি জিজ্ঞাসা করলাম, কে তুমি? ইপসিতা উত্তর দিল না। তাহলে তুমি কি করলেনি? কথা গ্রাহ্যই করল না। না থেমে আমি পরস্পর আমার তৃতীয় স্ত্রী লোপামুদ্রা এবং চতুর্থ স্ত্রী অঞ্জনা সবার নাম যথাক্রমে ডাকলাম, কিন্তু সেই নারী মূর্তি সেসব কথায় কোনো কানই দিল না। তখন আমার মাথায় ঘুরছিল একটা নাম। ভাবলাম ওই নামে একবার ডাকবো। না, সেটা কি করে হতে পারে? অতঃপরই ধন্ত মেটাতে আমি প্রশ্নই করে বসলাম, হীরা? অকাঙ্ক্ষিত ভাবে সেই নারী মূর্তি থেমে গেল। তাহলে কি এটা হীরা? বজ্রাঘাতের ন্যায় বুকের মতো অতি ঠান্ডা একটা স্ফুটিক পড়ে গেল। 10 থেকে 15 মিনিট স্থির হয়ে রইল মুহূর্ত, এবং সে অনুশোচনার অক্ষরে আমি বললাম, আমায় মাফ করে হীরা, আমি বুঝতে পারিনি তুমি আমাকে ঠিক কতটা ভালোবেসে ফেলেছিলে। আমার এতে দোষ ছিল না, আমি নির্দোষ। আমি এখন খুব অনুতপ্ত। আমায় মাফ করো হীরা, আমায় মাফ করো। কথাগুলো শোনার আরো কিছু পলক সে স্থির হয়ে রইল। শেষে অগোছালো চুল ছড়ানো মুখ আমার মুখের সামনে নিয়ে আসে। ভয়ে আমি চোখ বন্ধ করে নিই। উপলব্ধি করলাম আমার ঠোঁটের উপর তার ঠোঁটের একটা সিক্ত চুম্বন, যেন তৃপ্ততার প্রেমালাপ। এরপর চোখ খুলতেই দেখি রুমের মধ্যে আমি একা। অবিশ্বাস্য! কোথায় গেল সে? হীরা তো এখানেই ছিল। কোথায় গেল সে? কোথায় গেল? শুয়ে শুয়েই এদিক ওদিক তাকালাম, কিন্তু কোথাও কোনো কিছু দেখা গেল না। চারিদিকে শুধু গহন অন্ধকার। অনেকক্ষণ এমন খোঁজাখুঁজি তাকাতাকির পর
আবার আমার চোখ বুজে আসলো, আবার সেই মাদকতা। বোধ হয় কতদিন পর, আমি তা জানি না, তবে খুব সম্ভবত কোনো এক সন্ধ্যার গোধূলি প্রহরে আবার ঘুমে জোর পড়ল। মাথা আমার দারুণ ঘুরছে আর অসহ্য যন্ত্রণা, এবং সেই সাথে কানে ভেসে আসছে শিশুর কান্নার আওয়াজ। না, শিশু না, শিশুদের বলা ভালো। একাধিক শিশুর কান্নার আওয়াজ কানে আসতে লাগে। পরস্পরের সঙ্গে যেন তারা রেশারেশি করে কাঁদছে। খুব দূরে তো না, আর বাচ্চার কান্নার আওয়াজ। কার বাচ্চার কান্নার আওয়াজ? উফ, কেউ ওদের চুপ পড়াও, কেউ ওদের চুপ পড়াও। আমার মাথা যন্ত্রণায় ফেটে যাচ্ছে। চুপ করাও, ওদের চুপ করাও, কেউ চুপ করাও। চোখে আচ্ছা করে আঙুল ডলে ঝাপসা কাটিয়ে দেখার প্রচেষ্টা লাগালাম। দূরে কাউকেই দেখতে পাচ্ছি না। এদিক ওদিক ঘাড় ঘুরিয়ে ভালো করে অবলোকন করলাম। না, কাউকেই দেখতে পেলাম না। সব যেন অন্ধকারের মোড়কে ঢাকা হয়ে আছে। হয়তো আমি শুনতে ভুল করেছি। আমি কি শুনতে চাই, কি শুনে ফেলেছি কে জানে। এই বলে বালিশে পাশ ফিরে যেই শুতে যাব, কলিজাটা আমার কেঁপে উঠল। দেখতে পেলাম অস্বাভাবিক আকারের 4টি শিশু আমার মাথার একদিকে সারি দিয়ে বসে আছে। ডেস্কের কাছে পর্দা লাগানো জানালা দিয়ে সন্ধ্যার লালচে হলুদ আলো ওদের মুখে পড়তেই সাংঘাতিক বিস্ফোরণ খেলে গেল আমার মাথা মস্তিষ্কে। যাও, যাও এখান থেকে, যাও। আমি তোমাদের কিছু করিনি, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। আমি কিছু করিনি, আমার দোষ নেই, আমি নির্দোষ। আমায় ছেড়ে দাও, ছেড়ে দাও, আমায় আমায় ছেড়ে দাও। চলে যাও, চলে যাও এখান থেকে, চলে যাও। আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। আমার দোষ নেই, আমি নির্দোষ। আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও বলছি, আমায় ছেড়ে দাও। বাবা, তুমি ভয় পাচ্ছ বাবা? ভয় পাচ্ছ বাবা? বাবা, ভয় পেলে চলবে না। আমাদের কেন মেরেছ? বলো, বলো বাবা, কেন মেরেছ আমাদের? বাবা, 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 বাবা। আমাকে মাফ করে দাও, আমাকে মাফ করে দাও, মাফ করে দাও, আমায় আমায় মাফ করে দাও। না না, এতে হবে না। তোমাকেও আমাদের সঙ্গে যেতে হবে, মরতে হবে তোমাকে বাবা, তোমাকে মরতে হবে, মরতে হবে বাবা। বাবা, 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 বাবা। আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, মাফ করে দাও, মাফ করে দাও। টানা 13 দিন ওইভাবে পড়েছিলাম। ওষুধের ঘোর খাটতেই বিগত ঘটনাগুলো সব মনে পড়ে এবং ভীষণ দ্বন্দ্বে পড়ে যায়। যা যা আমার সাথে হলো, সেটা কি ওভারডোজের হ্যালুসিনেশন ছিল নাকি বাস্তব? কিন্তু যদি অবাস্তব বা হ্যালুসিনেশনই হয়, সুতরাং সেক্ষেত্রে স্মৃতি এত মজবুত হওয়ার কথা না।
এই সময় প্রফেসরকে ব্যাঘাত দিয়ে বললাম, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, 1 মিনিট। প্রথমে আপনি বলেছিলেন যে আপনার 4 শিশু মারা গেছে, কিন্তু পরে জানা গেল যে আপনি নিজেই ওদের হত্যা করেছেন। কেন মেরেছেন ওদের? না মানে আমি ওদের মানে হ্যাঁ, আমি নিজে ওদের মেরেছি, হত্যা করেছি, তবে সৎ উদ্দেশ্য নিয়ে। কারণ ওরা বিকট দর্শনীয় ছিল। সমাজের বুকে ওরা বেঁচে থাকলে নানা কুরুচি মন্তব্য ওদের সহ্য করতে হতো, যেটা আমি একজন বাবা হিসেবে কখনোই সহ্য করতে পারতাম না। তাই ওদের জন্মাবার পর আমি সার্জনকে বলেছিলাম ওদের ভ্যাকসিন দিয়ে ঘুম পাড়িয়ে দিতে। বুঝলাম বুঝলাম প্রফেসর। এখন আমি যে সমাধানটা খুঁজছি ওটা কোথায় পাওয়া যেতে পারে বলো তো? এখানে তো সেটা পাওয়া একেবারেই অসম্ভব, কিন্তু আমি ম্যাগাজিনে পড়েছি এই ধরনের উত্তর যদি খুঁজতে হয় তাহলে আমাদের কোটালহাট যেতে হবে, কেননা এই সব প্রশ্নের উত্তর একমাত্র ওখানেই পাওয়া সম্ভব। তাহলে আগামী রবিবার চলুন যাওয়া যাক কোটালহাট। আশা করছি আজকের গল্পটা আপনাদের প্রত্যেকের ভালো লেগেছে। এরকমই গল্প শুনতে হলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, আর কমেন্টে জানাবেন প্রফেসর দিব্যাকীর্তি কোন সাবজেক্টের প্রফেসর ছিলেন। দেখা হচ্ছে আগামী পর্বে।